প্রিপারেশন নেওয়া স্টার্ট করছো, তা আমরা প্রত্যেকেই একটা নতুন সাবজেক্টের সাথে পরিচিত হব। অনেকের কাছে সাবজেক্টটা নতুন হয়, যেটা হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি বা ভারতের রাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করি, বেশ কিছু এমসিকিউ তুলে নিই, এমসিকিউ গুলো র্যান্ডমলি পড়া স্টার্ট করি, মুখস্থ করা স্টার্ট করি। সুপ্রিম কোর্টের বিচারপতির কত বছর বয়স পর্যন্ত থাকতে পারবে, কেউ কতবার প্রাইম মিনিস্টার হতে পারবে, কিভাবে লোকসভা নির্বাচন হয়, এই র্যান্ডমলি কয়েকটা এমসিকিউ আমরা পড়ে নিই এবং সেই বেসিসে আমরা পরীক্ষা দিতে চলে যাই। কিন্তু ভারতের সংবিধান আমাদের পড়াশোনার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম ভারতের সংবিধানের উপর একদম কমপ্লিট স্টাডি, অর্থাৎ যেখান থেকে তুমি ডিটেলসে বুঝতে পারবে যে ভারতের সংবিধান কিভাবে কাজ করে। ভারতের সংবিধানের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা 1 বাই 1 পড়ব এবং সম্পূর্ণ বাংলায় পড়ব এবং সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং সহ। ঠিক আছে? তো এই যে ক্লাসটা আমরা করব, সেই ক্লাসে আমি ফার্স্টে থিওরি পড়াবো তোমাদেরকে, দেন 5টা করে এমসিকিউ আমি তোমাদের দিয়ে দেবো। এই 5টা করে এমসিকিউর উত্তর তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে, অর্থাৎ তোমরা ক্লাস করবে, সেই অ্যান্সার গুলো করবে এবং তারপরে পরের ভিডিওতে চেক করতে পারবে যে তোমাদের যে অ্যান্সার গুলো তোমরা করলে সেগুলো আদৌ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে? তাহলে চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। নাও সংবিধান জিনিসটা কি, কোথা থেকে আসলো, এগুলো যদি আমরা 1 বাই 1 স্টেপ বাই স্টেপ ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো একটা জিনিস। ফার্স্ট, এটা কি জিনিস? এটা হচ্ছে বেসিক ল। বেসিক ল মানে যেই ল এর উপর বেস করে দেশের বাকি ল গুলো তৈরি হচ্ছে বা আইন কানুন তৈরি হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি? সেটাকেই আমরা বাংলায় বলছি সংবিধান। ঠিক আছে? এবার সংবিধান দরকার কেন হলো, প্রয়োজন কেন পড়লো? সংবিধানের প্রয়োজন এই কারণেই পড়লো যে আমরা স্বাধীন হওয়ার পর, অর্থাৎ 1947 সালে যখন আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হলাম, তারপরে আমরা কিভাবে আমাদের দেশটাকে পরিচালনা করব তার বেসিসে আমরা নিয়ে আসলাম এই সংবিধান জিনিসটাকে। ঠিক আছে? তো 1947 সালে স্বাধীনতার পরে আমাদের এই সংবিধানের প্রয়োজন পড়লো যে আমরা আমাদের দেশটাকে কিরকম ভাবে চালাতে চাই, ব্রিটিশদের নিয়ম কানুন বর্জন করি। বাট আমরা একটা জিনিস বুঝতে পারবো কি, যে ব্রিটিশদের নিয়ম কানুন টোটালি আমাদের পক্ষে বর্জন করা পসিবল নয়। তার কারণ হচ্ছে ভারতে কিন্তু রুল অফ ল বা আইনের শাসন, এই ব্যাপারটাই এনেছিল ব্রিটিশরা। আইনের শাসন কি জিনিস? আইনের শাসনের মানে হলো আইন সবার উপরে, আইনের নিচে আসবে যে আইন কার্য পরিচালনা করছে, আইন হবে সবার উপরে। অর্থাৎ ধরো প্রাইম মিনিস্টার বা পার্লামেন্টারিয়ান যারা আমাদের আইন বানাচ্ছে, তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে যেতে পারবে না। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বা একজন মানুষ হিসেবে তাকেও কিন্তু সেই সমস্ত আইনগুলো মেনে চলতে হবে। অর্থাৎ এই যে রুল অফ ল বা আইনের শাসন, এটা কিন্তু ভারতবর্ষে ব্রিটিশরাই নিয়ে এসেছিল। তাই জন্য ব্রিটিশরা ধীরে ধীরে ওদের কবজা বাড়ানোর জন্য যেইভাবে আইনগুলোকে চেঞ্জ করে করে এনেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা আমাদের যে শাসন বা আমাদের ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা বা সংবিধানের মেন ভিত্তিগুলো পাচ্ছি। যার কারণে আমাদের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমাদেরকে পড়তে হবে কোন জিনিসগুলো, যেই জিনিসগুলো ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছিল। ব্রিটিশরা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কিভাবে ওদের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে চেঞ্জেস এনেছিল এবং সেই চেঞ্জেস দিয়েই তারপরে ওরা কিন্তু জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারলো। ব্রিটিশদের সম্পর্কে একটা জিনিস, যতই বাজে হোক না কেন, একটা জিনিস, ওরা যদি কোনো ক্রাইমও করতে হয়, ইন্ডিয়ানদেরকে যদি নিচুও দেখাতে হয়, তাহলে ওরা ফার্স্ট যেটা করতো সেটা হচ্ছে আইন বানাতো। আইন বানিয়ে যে ইন্ডিয়ানরা এরকম করতে পারবে না, ব্রিটিশরা এরকম করতে পারবে, এরকম আগে আইন বানাবে, তারপরে সেই আইন অনুযায়ী চলবে। ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। তো দেখো, সংবিধান রচনা করতে গেলে বা কোনো জায়গার আইন কানুন যদি তোমার হাতে থাকতে হয়, তুমি বা আমি তো আইন বানাতে পারবো না, তার হাতে ক্ষমতা থাকতে হবে। ফার্স্ট ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সেই জায়গার আইন প্রণয়ন করার ক্ষমতা যখন তার হাতে আসবে তখনই সে আইন বানাতে পারবে, তার আগে বানাতে পারবে না। তো কখন এই ক্ষমতাটা ব্রিটিশদের হাতে আসলো? ব্রিটিশদের হাতে এই ক্ষমতাটা আসলো দুটো যুদ্ধের কথা আমরা খুব ভালো করে জানি। একটা হচ্ছে 1757, যেটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। দেন হলো 1764, যেটা হলো বক্সারের যুদ্ধ।
বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশরা কি করলো, বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করলো। ঠিক আছে, বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করলো। দেওয়ানির অধিকার লাভ করার পর থেকে কি হলো, দেখো ব্রিটিশরা কিন্তু আইনটা নিজেদের জন্য বানিয়েছিল, আমাদের জন্য নয়। কেন বানিয়েছিল? কারণ বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি এবং বাংলা, বিহার, উড়িষ্যা সেই সময় সবচেয়ে বেশি টাকার রেভিনিউ ছিল বা ট্যাক্স কালেকশন হতে পারতো এই জায়গা থেকে। তো এই জায়গাটা যখন ব্রিটিশদের হাতে আসলো, তখন ব্রিটিশদের ধারণা কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতে ব্যবসা করতে এসেছিল তারা বড়লোক হবে। বাট হলো হিতে বিপরীত। কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বড়লোক হলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসাররা ওরা করাপশন করে করে ওরা হয়ে গেল বড়লোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গরিবের গরিব রয়ে গেল। সেরকমই 1770-72-এর দিকে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল ব্রিটিশ সরকারের কাছে, অর্থাৎ যারা ইংল্যান্ডে বসে আছে সেই ব্রিটিশ সরকারের কাছে বলল যে দেখুন, আমাদের ব্যবসা চালাতে গেলে পরে এখন 1 মিলিয়ন পাউন্ড মানে 10 লক্ষ পাউন্ড আমাদের লাগবে, আদারওয়াইজ আমরা ব্যবসা এখানে চালাতে পারছি না ইন্ডিয়াতে। বললো এত দিওয়ানি অধিকার পেলো, সবকিছু পেলো, তা সত্ত্বেও ওরা টাকা চাইছে, তার মানে কিছু না কিছু ঘাপলা হচ্ছে। মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারগুলোকে এবার আমাদের করতে হবে কন্ট্রোল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদেরকে কন্ট্রোল করার জন্য ফার্স্ট টাইম নিয়ে আসা হলো 1773 সালে একটা আইন, যেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, কেন, কি বৃত্তান্ত, কি জন্য হচ্ছে সেগুলো আমরা এক এক করে দেখবো। তার পরবর্তীকালে বহু আইন ব্রিটিশরা এনেছিল, এক এক করে আমরা সবকটা দেখবো এবং বুঝে পড়বো। এমন নয় যে এটা এই জিনিসটা মুখস্থ করলাম, ওটা ওই জিনিসটা মুখস্থ করলাম, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি জন্য হচ্ছে, একবার বুঝে গেলে পরে মুখস্থ করার আর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে এই শাসন ব্যবস্থাটা চলবে কতদিন পর্যন্ত? অ্যাকচুয়ালি শাসন ব্যবস্থাটা চলবে হচ্ছে, দেখো 1757 হচ্ছে ফার্স্ট অধিকার পেল, তারপরে একদম কংক্রিট সলিড অধিকার পেল হচ্ছে 1765-তে, যেটা এই বক্সারের যুদ্ধ পাস করার পর যে 1765 সালে এলাহাবাদের চুক্তি হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা সেই ক্ষমতাটা পেল। এরপর থেকে শুরু করে মোটামুটি 1947 অবধি ব্রিটিশদের ক্ষমতা ছিল। ঠিক আছে, তার মাঝখানে দেখবো 1858-তে গিয়ে কিছু চেঞ্জেস আসছে, কি আসছে, কিভাবে আসছে, এক এক করে আমরা সবটা দেখব। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধান রচনা করার দাবি তুলেছিলেন। দেখো 1922 সালে গান্ধীজি সংবিধান রচনা করার দাবি তুলেছিলেন। ভারতের সংবিধান রচনা করার উদ্দেশ্যে 1927 সালে সাইমন কমিশনও গঠিত হয়েছিল, কিন্তু সেই সাইমন কমিশন নিয়ে ইন্ডিয়ানদের প্রবলেম ছিল, কোনো ইন্ডিয়ান লোকই রাখেনি ভারতের সংবিধান বানানোর জন্য। নেক্সট, ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার উদ্যোগ প্রথমবার পরিলক্ষিত হয় 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু দ্বারা। মতিলাল নেহেরু একটা খসড়া প্রস্তুত করেছিলেন, যেটার নাম হচ্ছে নেহেরু রিপোর্ট। দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি হচ্ছে। এর উপরে মোহাম্মদ আলী জিন্নাহ বেশ কিছু দাবি বা কয়েক দফা নীতি উনি দিয়েছিলেন এবং 1934 সালে মানবেন্দ্রনাথ রায় বা MN রায় ফার্স্ট টাইম উনি বললেন যে দেখুন, এইভাবে করে আমাদের সংবিধান তৈরি হবে না, এইভাবে আমাদের সংবিধান তৈরি করতে গেলে একটা গণপরিষদ তৈরি করতে হবে, যেখানে সবাই পার্টিসিপেট করবে এবং ওই সংবিধান রচনার ক্ষেত্রে সবাই ভূমিকা গ্রহণ করবে। এরকম প্রায় 500-600 লোক আমাদের জোগাড় করতে হবে, যারা বসবে, যারা আলাপ আলোচনা করবে, তার বেসিসে আমাদের সংবিধান যাতে তৈরি হয়, এরকম একটা ধারণা উনি ফার্স্ট টাইম দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এবার চলে যাই ব্রিটিশরা কি কি করেছিল সেই জায়গা থেকে। তো ফার্স্ট ব্রিটিশরা যে অ্যাক্টটা নিয়ে এসেছিল, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। কেন আনা হয়েছিল? মেইনলি আনা হয়েছিল একটাই কারণ, সেই কারণটা হচ্ছে যে ব্রিটিশ অফিসার যারা আছে তারা প্রচুর ঘাপলা করছে। এই ব্রিটিশ অফিসার গুলোকে যে করেই হোক না কেন কন্ট্রোল করতে হবে, কারণ ব্রিটেন থেকে সরাসরি ব্রিটিশ সরকারের পক্ষে পসিবল নয় যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদেরকে এরা কন্ট্রোল করতে পারবে। যার জন্য আমরা দেখবে না ফ্যানে দেখি না রেগুলেটর দিয়ে কি করি, ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করি, সেরকমই নিয়ে আসা হলো রেগুলেটিং অ্যাক্ট, অর্থাৎ নিয়ন্ত্রণকারী আইন, যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটু নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, দেখো, এবং সেখানে তৈরি করা হলো কি একটা নতুন অর্গানাইজেশন, যেটাকে বলছে কোর্ট অফ ডিরেক্টরস। কেন? দেখো, একজন গভর্নরের হাতে সব ক্ষমতা থাকবে, তার থেকে বড় দেখো তিনটে জায়গা ছিল ব্রিটিশদের ভারতবর্ষের মধ্যে। একটা ছিল হচ্ছে এই পাশে, ভারতবর্ষের ম্যাপটা দিকে এই পাশে বোম্বে, দেন সাউদার্ন সাইডে এই পাশে আমরা দেখতে পাবো মাদ্রাস, এন্ড এই একটু উপরের দিকে আমরা দেখতে পাবো হচ্ছে কলকাতা। তো এই তিনটে জায়গা হচ্ছে ব্রিটিশদের মেইন কেন্দ্র ছিল, যার মধ্যে থেকে দেখো বললো বেঙ্গলটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো বেঙ্গলের যে গভর্নর আছে
তাকে বানিয়ে দিই গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাকে বানিয়ে দিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তাকে আইন কার্য পরিচালনা করার জন্য বানিয়ে দিল আরেকটা অর্গানাইজেশন যেটাকে বলছে কোর্ট অফ ডিরেক্টরস। এরা মিলে কি করবে? এরা মিলে আইন কানুন তৈরি করবে, এবং সেই আইন কানুনগুলো কিন্তু এখানে এবং এখানে দুই জায়গাতেই অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেটা বলবে সেটা গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ বোম্বে এই দুটো জায়গাতেই মানতে হবে। ঠিক আছে, তাই জন্য দেখলাম কি, দেখো ফার্স্ট হলো ওয়ারেন হেস্টিংস প্রথমবার বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হলেন। ওকে, এবং দেখো আরো একটা জিনিস হলো, বললো ঠিক আছে এদের জন্য আমি আইন কানুন বানিয়ে দিলাম অফিসারদের জন্য, সবার জন্য। তো এই যে আইন কানুন পরিচালনা করার জন্য কেউ লাগবে, অর্থাৎ দেখবে যে ঠিকঠাক ভাবে আইন কানুন পরিচালনা হচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে সবাই আইন কানুন মেনে চলছে কিনা, তার জন্য তৈরি হলো সুপ্রিম কোর্ট। তার জন্য ফোর্ট উইলিয়াম ছিল, তখনকার এক্সিস্টিং ছিল ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়ামের মধ্যে তৈরি হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আলাদা করে কোনো সুপ্রিম কোর্ট তৈরি করে, এবং সেখানে স্যার এলিজা উম্পে হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সবকটা যে ফ্যাক্টস বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 আসলো কেন? তার কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে 1 মিলিয়ন পাউন্ড বা 10 লক্ষ পাউন্ড চেয়েছিল। যখনই ব্রিটিশ সরকার দেখলো যে টাকা তো দিতেই হবে, নাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, তো টাকা যখন দেবো কন্ট্রোলে আমরা করবো বলে নিয়ে আসলো কোর্ট অফ ডিরেক্টরস। ঠিক আছে, বললো একজন মিলে ঘাপলা করছে, চলো এটাকে ভাগ করে দিই, তাহলে যদি ঘাপলা কম। কিন্তু দেখলো যে তাতেও কিছু হলো না, তো কি করবে এবার? এবার বললো ঠিক আছে, 8-10 বছর দেখলো, দেখার পর বললো না, আবার একটা আইন আনতে হবে। এবার আনা হলো পিটের ভারত শাসন আইন। ঠিক আছে, উইলিয়াম পিট তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেন, এবং ইনি প্রধানমন্ত্রীর পদে বসার পরে উনি নিয়ে আসেন এই পিটের ভারত শাসন আইন 1784। ঠিক আছে, কেন আনা হচ্ছে এই ভারত শাসন আইন? দেখো মেইন কারণ হচ্ছে যে এই যে একজনের জায়গায় আরো 4 জনকে নিয়ে আসা হলো কোর্ট অফ ডিরেক্টরস এর মধ্যে, এদের মধ্যে কি হয়ে গেল, চলো এরা সবাই মিলে ঘাপলা শুরু করলো। বললো যাদেরকে কন্ট্রোল করার কথা তারা এবার মিলে ঘাপলা শুরু করলো। বললো তাহলে আমরা এমন কাজ করি যে কিছু লোক বিজনেস দেখুক আর কিছু লোক অ্যাডমিনিস্ট্রেশন দেখুক। যারা অ্যাডমিনিস্ট্রেশন দেখবে তারা ঘাপলা করতে পারবে না, কিন্তু যারা বিজনেস করবে তারা ঘাপলা করার চেষ্টা করবে। তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন যারা করবে তারা যেহেতু ঘাপলা করতে পারবে না, তো যারা বিজনেস করছে তাদের পিছনে কাটি করবে। এই স্ট্রাকচারের জন্য যাতে এদেরকে কন্ট্রোল করা যায় তার জন্য নিয়ে আসা হলো কি, দেখো বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল কেন কন্ট্রোল করার জন্য আনা হচ্ছে? কোয়েশ্চেন আসে ডাইরেক্টলি এরকম ভাবে যে কোর্ট অফ ডিরেক্টরস, কোর্ট অফ ডিরেক্টরস ডাইরেক্টলি ইংলিশে লেখা থাকবে এরকম ভাবে। কোর্ট অফ ডিরেক্টরস এই পদটা আনা হয়েছিল কোন আইনের দ্বারা? কি হয়ে যাবে? 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। দেন কোশ্চেন করা হবে বোর্ড অফ কন্ট্রোল, তার মানে কন্ট্রোল হচ্ছে না বলেই বোর্ড অফ কন্ট্রোল কে আনা হচ্ছে, মানে ঠিক তার পরেরটা, অর্থাৎ 1784 সালের যে ভারত শাসন আইন আছে পিটের, সেটার মাধ্যমে আনা হলো বোর্ড অফ কন্ট্রোল কে। ঠিক আছে, তো কোম্পানি দেখো কাজ ভাগ করে দিল। ফার্স্ট টাইম কাজ ভাগ করার মতন একটা জিনিস আমাদের দেশে তৈরি হলো। আগে কি ছিল, রাজা যে থাকবে বা সম্রাট বা নবাব যেই হোক না কেন, সে কিন্তু পুরো জিনিসটা পরিচালনা করবে। এখন কি হলো, দেখো দুটো পার্টে কাজ ভাগ হয়ে গেল, মানে যেই জায়গাগুলো অলরেডি ব্রিটিশদের অধীনে আছে সেখানে কিন্তু কাজ ভাগ করার যে সিস্টেমটা সেটা তৈরি হয়ে গেল নতুন করে। ঠিক আছে, নেক্সট আসবে আমার চার্টার অ্যাক্ট অফ 1793। আচ্ছা, এই বিভিন্ন রকম নাম আমরা শুনছি, প্রত্যেকটা জিনিসের মানে আমরা বুঝবো, এবং যদি কিছু বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই যে আমরা করছি চার্টার অ্যাক্ট, ঠিক আছে, চার্টার অ্যাক্ট, দেন আমরা করছি রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট, তারপরে ভারত শাসন আইন, এগুলো জিনিসটা সব কি একই? দেখো সব এক নয়। চার্টার আইনটি যখন ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ একটা কোম্পানিকে যার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যখন ইন্ডিয়াতে ব্যবসা করতে আসছে তখন তাদেরকে লিখে দেয় যে এই এই নিয়মকানুন ফলো করে তোমাদেরকে ব্যবসা করতে হবে, এটাকেই বলা হয় চার্টার। বোঝা গেল? অর্থাৎ বলা হলো প্রত্যেক 20 বছর অন্তর অন্তর ওই চার্টারে কি কি লেখা আছে সেগুলো চেক করা হবে এবং ওগুলোকে রিভাইজ করা হবে।
এই চার্টার দিয়ে সুন্দর ওদের পাঠিয়ে দিল। রেগুলেটিং অ্যাক্ট কখন আসলো? যখন দেখছি যে ওদের কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আসলো রেগুলেটিং অ্যাক্ট। মানে 1773 এর আগেও কিন্তু চার্টার অ্যাক্ট ছিল, কিন্তু ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ভারতের পার্সপেক্টিভে, শুধুমাত্র কোম্পানিকে ইনস্ট্রাকশন দিয়েছিল। 1773 তে আনা হলো ফার্স্ট টাইম রেগুলেটিং অ্যাক্ট, যেটা ভারতে কার্যরত অফিসারদের জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেবল হলো। ঠিক আছে, তারপরে এবার ভারতের জায়গা ধীরে ধীরে যখন দখল নেওয়া শুরু করলো, তখন ওরা নিয়ে আসলো ভারত শাসন আইন, অর্থাৎ ভারতকে শাসন করার যে নিয়ম কানুন, কি কি করা হবে না করা হবে, শুধুমাত্র ইউরোপিয়ানদের মধ্যে সীমাবদ্ধ নেই, ভারতীয়দের মধ্যেও কিন্তু এই জিনিসটা ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তো ভারতে কোম্পানির একচেটিয়া যে বাণিজ্যের অধিকার আরো 20 বছরের জন্য সম্প্রসারিত করা হলো, যেটা বললাম যে কোম্পানিকে ক্ষমতা দিচ্ছে চার্টার অ্যাক্টের মাধ্যমে। তো চার্টার অ্যাক্ট 1793 তে কি বললো? ঠিক আছে, আরো 20 বছর ব্রিটেন থেকে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, অন্য কোনো কেউ ব্যবসা করবে না। ঠিক আছে, নেক্সট আসলো চার্টার অ্যাক্ট অফ 1813। এটাতে কি বললো? ঠিক আছে, আরো 20 বছর তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ 1833 অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ব্যবসা করবে। ঠিক আছে, এই যে পার্টিকুলার অ্যাক্টটা, এটা আইন কানুনের দিক থেকে বেশি ভারতের শিক্ষার বিস্তারের জন্য ইম্পর্টেন্ট ছিল। বললো ব্রিটিশ সরকার শিক্ষা খাতে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে, 1 লক্ষ ইন্ডিয়ান রুপি বা ইন্ডিয়ান টাকা করে বরাদ্দ করা হয় পুরো ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে উন্নতি করার জন্য। ঠিক আছে, শিক্ষা ক্ষেত্রে উন্নতি করার ওদের প্রয়োজন কি ছিল? মেইন কারণটা হচ্ছে প্রফিট মেকিং। ওরা ভাবলো যে বিদেশ থেকে অফিসার আনতে আমাদের যেই টাকা খরচা হচ্ছে, তার 3 ভাগ 4 ভাগের 1 ভাগ টাকায় কিন্তু আমি ইন্ডিয়ানদেরকে শিক্ষিত করে তাদেরকে ওই পদে কাজ করিয়ে দিতে পারি, অ্যাটলিস্ট লোয়ার গ্রেডের কাজগুলো তাদেরকে দিয়ে করিয়ে দিতে পারি। অর্থাৎ সেই কারণে ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রসার ওরা শুরু করে। নেক্সট আসলো হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833। চার্টার অ্যাক্ট অফ 1833 কেন ইম্পর্টেন্ট? চার্টার অ্যাক্ট অফ 1833 তে বলা হলো যে দেখো, কোম্পানি যে ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো এটা 1833, এবং এখানে বলা হলো যে কোম্পানির চায়ের ব্যবসা এবং চীনের সাথে একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত করা হয়। এই আইনের ফলে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হলো। দেখো 1773 তে যখন বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, তখন কিন্তু সারা ভারতবর্ষ ব্রিটিশদের দখলে ছিল না, কিন্তু 1833 সাল আসতে আসতে বহু জায়গা ভারতবর্ষে কিন্তু ব্রিটিশদের দখলে চলে এসেছে। সেই কারণে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, তাকে বানিয়ে দেওয়া হলো ভারতের গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এবং এই পদে প্রথম আসলেন হচ্ছে উইলিয়াম বেন্টিং। এই পদে প্রথম আসলেন হচ্ছে উইলিয়াম বেন্টিং। এবার তোমরা বলো, ভারতে হিন্দু সমাজে প্রচলিত কোন একটা কুপ্রথা বিরুদ্ধে আইন পাস করেছিলেন এই লর্ড উইলিয়াম বেন্টিং? সবাই কমেন্ট সেকশনে জানাবে যে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের সমাজে প্রচলিত কোন কুপ্রথার বিরুদ্ধে উনি আইন প্রণয়ন করেছেন। ঠিক আছে, নেক্সট চলে আসি আমি চার্টার অ্যাক্ট অফ 1853। চার্টার অ্যাক্ট অফ 1853 তে এসে কি করলো দেখো, লর্ড ডালহৌসির সুপারিশ ক্রমে এটা আনা হলো। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো এই পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে, যে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে পারবে এবং অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে, ভারতের শাসনকার্য যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাচ্ছে, এটার উপর কোনো সময় সীমা দিল না। এই প্রথমবার এই চার্টার অ্যাক্টের মাধ্যমে। আর আগের বার কি দেখেছিলাম 20 বছর করে বাড়াচ্ছে। এখানে বললো কি, ততদিন অবধি রাখবো যতদিন অবধি আমরা চাইবো, আমরা যেই মুহূর্তে চাইবো না সেই মুহূর্তে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি নিজের হাতে ক্ষমতা নিয়ে নেবে। এটাই করা হলো হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853 এর মাধ্যমে। আরো একটা জিনিস করা হলো, সেটা হচ্ছে আগেকার দিনে কি হতো, মানে এই 1853 আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসার নিযুক্ত করা হবে, এবার অফিসারটা কিভাবে নিযুক্ত করা হয়? আমরা এখনকার দিনে দাঁড়িয়ে দেখি কি, যে কোনো একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে কোনো একজন অফিসার নিযুক্ত হচ্ছে। যে কোনো পরীক্ষা, এসএসসি হতে পারে, তোমাদের ব্যাংকের অফিসার নেওয়া হয়, তারপরে ইউপিএসসির মতন পরীক্ষা হয়, ডব্লিউবিসিএস এর মতন পরীক্ষা হয়, যেখান থেকে অফিসার নেওয়া হয়। তো এই ব্রিটিশদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রচলিত ছিল না। ওখানে হ্যালিবেরি বলে একটা কলেজ ছিল, ঠিক আছে? ওই কলেজে যে ভর্তি হতে পারবে সে অটোমেটিক্যালি সিভিল সার্ভেন্ট হয়ে যাবে, ঠিক আছে, বা আধিকারিক বা সরকারি অফিসার হয়ে যাবে অটোমেটিক্যালি, ওই কলেজ থেকে পাস করলেই হয়ে যাবে। এবং এই হ্যালিবেরি কলেজে ভর্তি হওয়ার জন্য সেই যে বলেছিলাম
কোর্ট অফ ডিরেক্টরস, এই কোর্ট অফ ডিরেক্টরস এর থেকে রেকমেন্ডেশন লেটার পেলে তাহলে তুমি ভর্তি হতে পারবে। তো এই কোর্ট অফ ডিরেক্টরসরা কি করতো, নিজের ফ্যামিলি মেম্বারদের, নিজের চেনা জানা লোকদের তাদেরকেই ওই কলেজে ভর্তি করতে দিত, আদারওয়াইজ কাউকে হতে দিত না। অর্থাৎ নিজেদেরই একটা সিন্ডিকেটের মতন বানিয়ে রেখে দিয়েছিল। তো এই 1853 তে প্রথমবার বললো যে না, এই হ্যালিবারি সিস্টেমটাকে বন্ধ করে আমরা নিয়ে আসবো ওপেন কম্পিটিশন। দেখো ওপেন কম্পিটিশন, পরীক্ষা নিয়ে যে অফিসার নিযুক্ত করার ব্যাপারটা সেটাও ব্রিটিশরা দিয়ে গেছে। কবে? 1853 তে ফার্স্ট টাইম নিয়ে আসলো ওপেন কম্পিটিশন ফর সিভিল সার্ভেন্ট, অর্থাৎ অফিসার নেওয়ার জন্য কিন্তু ওপেন কম্পিটিশন বা পরীক্ষার আয়োজন শুরু করলো। ঠিক আছে, এই 1853 পরে একটা মেজর ঘটনা ঘটবে, যেটা হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহ। যদিও এটা খুব বড় লেভেলের একটা আন্দোলনের পর্যায়ে পৌঁছায়নি এবং খুব সংগঠিতভাবে আন্দোলন সংগঠিত হয়নি এটার ক্ষেত্রে, তা সত্ত্বেও এই 1857 এর যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তাতে কিন্তু ব্রিটিশরা যথেষ্ট ভয় পেয়েছিল। এই ভয় পাওয়ার ফলে ব্রিটিশরা কি বললো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আমরা ক্ষমতা রাখবো না, আমরা ডাইরেক্টলি কন্ট্রোল করব। যার জন্য 57-তে এই সিপাহী বিদ্রোহ হলো, 58-তে নিয়ে আসলো ভারত শাসন আইন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। কারণ চার্টার অ্যাক্টের আর প্রয়োজন নেই। চার্টার অ্যাক্টের মাধ্যমে কি হচ্ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তো যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বেই নেই, তাহলে চার্টার অ্যাক্টেরও আর প্রয়োজন নেই। তার জন্য যা অ্যাক্ট আসবে এবার বলা হবে কি, ভারত শাসন আইন বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। ঠিক আছে, আনা হলো। এবং এই আইনের মাধ্যমে ব্রিটিশরা আর কি ভারতীয়দের বোঝাতে চাইছিল যে আমরা ভালো হয়ে গেছি, আমরা আর বাজে। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য কি বললো, এই একটা নাম দিল অ্যাকচুয়ালি দ্য অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। বলে দিল আমরা বাজে ছিলাম, মেনে নিচ্ছি, আমরা এবার ভালো হয়ে গেছি। তো ভালো হয়ে গিয়ে ওরা কি করলো, দেখো এমন কিছু চেঞ্জ করেনি। যে ওদের তখনকার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, সেই জায়গায় একটা নতুন পদ নিয়ে আসলো যেটাকে বলছে ভাইসরয়। এমন না যে তাকে চেঞ্জ করে দেওয়া হলো, সেই গভর্নর জেনারেল যে ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে ছিল, তাকেই বানিয়ে দেওয়া হলো ভাইসরয়। অর্থাৎ ক্যানিং ছিল হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেই ক্যানিং হয়ে গেল ভারতবর্ষের প্রথম ভাইসরয়। ঠিক আছে, ক্যানিং হয়ে গেল ভারতবর্ষের প্রথম ভাইসরয়। ওকে, আর কি করলো, দেখো এই যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল না, কিসের মাধ্যমে, পিটের ভারত শাসন আইনের মাধ্যমে, যেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল এন্ড কোর্ট অফ ডিরেক্টরস, এই প্রসেসটাকেও পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। নেক্সট ভাইসরয়, যেটা বললাম অলরেডি, ভাইসরয় রূপে একজনকে নিযুক্ত করা হলো। আর একটা নতুন পোস্ট নিয়ে আসা হলো যেটাকে বলা হচ্ছে ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট। এই যে ভারত সচিব হবে, সে ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে বসবে, অর্থাৎ ইংল্যান্ডে ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে বসবে এবং কারোর যদি ভারত বিষয়ে কোনো প্রশ্ন করতে হয়, সে প্রশ্নটা করবে কাকে, ভারত সচিবকে, এবং ভারত সচিব তার যথাযথ উত্তর দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, স্ট্রাকচারটা এরকম ভাবে বানানো হলো যে ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে এক ভদ্রলোক বসবে, যে হবে সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেটের সাথে ইন্ডিয়াতে বসে থাকা যে ভাইসরয় আছে তার কথোপকথন চলবে কন্টিনিউয়াস বেসিসে। কন্টিনিউয়াস তার কথোপকথন চলবে। এই যে তার কথোপকথন কন্টিনিউয়াস বেসিসে চলছে, সে সব ইনফরমেশন এই পার্লামেন্টকে জানাতে বাধ্য থাকবে ভারত সচিব। এবং এই ভারত সচিব প্রথমবার হলো কে, দেখো লর্ড স্ট্যানলি। প্রত্যেকটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি যারা পুলিশের এক্সাম দিচ্ছে তাদের সংবিধান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। নেক্সট চলে আসি আমি ভারতের কাউন্সিল আইন বা পরিষদ আইন। এটা কি জিনিস, দেখো বেসিক্যালি যখন আমরা প্রথম দিকে দেখছিলাম কি হচ্ছিল, ব্রিটিশ সরকার তিনটে মেইন জায়গা ছিল। ঠিক আছে, বললাম একটা বোম্বে, একটা চেন্নাই, একটা কলকাতা, চেন্নাই বা মাদ্রাস তখন। ঠিক আছে, ওরা কি করলো, এক জায়গায় সবকিছু কেন্দ্রীভূত করলো, কোথায়, বেঙ্গল। ঠিক আছে, পাওয়ার পর সবকিছু এক জায়গায় কেন্দ্রীভূত করলো, করার পরে দেখছি যে এবার আমার সমস্যা হচ্ছে। তো সমস্যা যখন হচ্ছে, সমাধান আনতে হবে। সমাধান আনার জন্য কি করলো, বললো ঠিক আছে একজন ভাইসরয় তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে আরো কিছু আলাদা আলাদা পোর্টফোলিও সামলানোর দায়িত্ব দেওয়া হলো। এই যে পোর্টফোলিও বা পরিষদ সামলানোর দায়িত্ব কিছু লোককে দেওয়া হলো। মানে কি, মানে বলা হচ্ছে সবকিছু দায়িত্ব ভাইসরয়ের নয়, কিছু ক্ষেত্রে কিছু জিনিসের দায়িত্ব আলাদা আলাদা মন্ত্রীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। যে স্ট্রাকচার আমরা এখনো দেখি যে বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা হয়, যেমন ধরো অর্থমন্ত্রী আছে, ঠিক আছে, তারপরে ধরে রাখো আমাদের পুলিশ মন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে। এই যে আলাদা আলাদা পোর্টফোলিও ভাগ করে দেওয়া, অর্থাৎ সেই ডিপার্টমেন্টের জন্য সে দায়ী,
সে যে কোনো কিছুর অ্যান্সার দেবে, সে দেখবে কি ভালো করা যায় না করা যায়। এই জিনিসটাকে আনা হলো হচ্ছে প্রথমবার ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন 1861। কিভাবে ধীরে ধীরে আমাদের দেশের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা ধীরে ধীরে বুঝবো, ঠিক আছে? সেটা আমরা ধীরে ধীরে এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর কি বললো দেখো, এই আইনের মাধ্যমে বাংলা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পাঞ্জাবে আলাদা আলাদা করে আইন পরিষদ গঠিত হলো। বললো এই তিনটে জায়গা তো আলাদা, একটা এই মাথায় ভারত, এখন এটা পাকিস্তানের মধ্যে পড়ে, যেটা এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যেটা এখন পাকিস্তানের মধ্যে পড়ে। তার পাশে আছে পাঞ্জাব, আবার এই পাশে আছে বেঙ্গল। এই যে জায়গাগুলোর জন্য বললো আলাদা আলাদা করে আইন পরিষদ গঠন করো এবং এই জায়গা অনুযায়ী যেরকম আইন বানানোর দরকার সেই অনুযায়ী আইন বানানো এবং সেই অনুযায়ী চলবে, ঠিক আছে? এই ভারতের কাউন্সিল বা পরিষদ আইনে চেঞ্জ আনা হলো 1892। 1892 তে দ্বিতীয়বার কাউন্সিল আইনের মাধ্যমে আইন পরিষদের ক্ষমতা পূর্বের তুলনায় আরো বৃদ্ধি করা হয় এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের অতিরিক্ত সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। অর্থাৎ দেখো এই 1892 আস্তে আস্তে ধীরে ধীরে ইন্ডিয়ানরাও একটু প্রভাব বিস্তার করা শুরু করেছে। তো কি করছে, ধীরে ধীরে অল্প অল্প করে হলেও ইন্ডিয়ানদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যাতে এরা এই কাউন্সিলের মধ্যে ঢুকতে পারে বা আইন পরিষদের মধ্যে ঢুকতে পারে। এবং এই আইন পরিষদের মধ্যে ভারতীয় যেসব সদস্যরা আছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয় যে তারা অ্যাটলিস্ট বাজেট নিয়ে ডিসকাশন করতে পারে, তাদের যদি কোনো দাবি দাবা থাকে সেগুলো জানাতে পারে, ঠিক আছে? তো সুন্দর ধীরে ধীরে আমাদের স্ট্রাকচার চলে আসছে, যেরকম কিন্তু এখনো হয় বিভিন্ন যে মন্ত্রীরা থাকে বা যে বিভিন্ন আইন সবার যে সদস্যরা থাকে তারা কিন্তু তাদের দাবি দেওয়া জানায়, তারা কিন্তু জানায় যে এখানে কি ভুল হচ্ছে, এখানে কি ঠিক করা উচিত, কি করা উচিত না, তাদের দাবি দেওয়া কিন্তু পার্লামেন্টের মাধ্যমে জানায়। নেক্সট চলে আসছি আমি ভারতের কাউন্সিল বা পরিষদ আইন 1909। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টের মাধ্যমে বেশ কিছু চেঞ্জেস আনা হয় এবং ভারতীয়দের বেশ কিছু ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আরো একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে সাম্প্রদায়িক নির্বাচন। সাম্প্রদায়িক নির্বাচন মানে হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে, মুসলিমরা মুসলিমদেরকে ভোট দেবে, খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে ভোট দেবে, এরকম একটা জঘন্য স্ট্রাকচার নিয়ে আসে, ঠিক আছে? ভারতবর্ষের মানুষকে ধীরে ধীরে ভাগ করে দিতে চায়, ঠিক আছে? এই যে ভারতের কাউন্সিল আইন 1909, এটাকে আরো একটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে মর্লে মিন্টো শাসন সংস্কার। মর্লে কি ছিল, সেই যে ভারত সচিবের পদটা 1858 তে তৈরি করা আছে, সেই পদে সেই সময় ছিল হচ্ছে মর্লে, তার নাম অনুসারে, এবং তখনকার যে ভাইসরয় ছিল মিন্টো, তাদের দুজনের নাম অনুসারে, অর্থাৎ মর্লে মিন্টো শাসন সংস্কারও বলা হয়। এটার মাধ্যমে কি করা হয়, ভারতীয়দের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়, কিন্তু ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হয়। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেগুলো আছে, ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপিএসআই, কেপিএসআই, এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা করতে পারো এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে। অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু প্রোভাইড করা হবে মাত্র 689 টাকায়। কমপ্লিট 1 ইয়ারের জন্য, কমপ্লিট 1 ইয়ারের প্রিপারেশন তোমরা করতে পারবে মাত্র 689 টাকায়, ঠিক আছে? এইটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9088890080 বা 9088889010। এই দুটো নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে টোটালটা তোমাদের কভার করে দেওয়া হবে উইথ স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, এভরিথিং। আর যারা শুধুমাত্র মক টেস্টের প্রিপারেশন নিতে চাও বা মক টেস্ট দিয়ে দেখতে চাও তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে, পরীক্ষায় কীরকম ধরনের কোয়েশ্চেন আসে, সেই রকমভাবেই প্রিপেয়ার করে তোমাদের জন্য কোয়েশ্চেন রেডি করা হয়েছে এখানে। এই মক টেস্টে তোমরা দিয়ে তোমরা স্কোর দেখতে পারবে, বাকিরা কীরকম পরীক্ষা দিচ্ছে সেই অনুযায়ী তুমি কীরকম র্যাঙ্ক করছো সেগুলো দেখতে পারবে। প্রচুর স্টুডেন্টরা এই মক টেস্টগুলো পারচেস করেছে এবং তাদের সাথে ট্যালি করে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কতটা ঠিক হচ্ছে বা তোমার প্রিপারেশন কোথায় কি খামতি রয়ে যাচ্ছে, কোন সাবজেক্টে খামতি রয়ে যাচ্ছে। যে কোনো একটা মক টেস্ট তোমরা নিতে পারো, যেমন মিসেলেনিয়াসের মক টেস্ট বলো, ক্লার্কশিপের মক টেস্ট বলো বা কমপ্লিট ডব্লিউবিপিএসসির মক টেস্ট সিরিজ বলো। এখানে প্রাইসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সামান্য টাকায় রাখা হয়েছে যাতে তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারো, সেই কথা মনে করেই এই মক টেস্টগুলো রাখা হয়েছে। অ্যাপের মধ্যে তোমরা সম্পূর্ণ মক টেস্টগুলো দিতে পারবে। ওকে, তো এবার আমরা কন্টিনিউ করি। এরপরে তাহলে কি শাসন সংস্কার বা শাসন আইন আসলো।
দেখো স্টেপ বাই স্টেপ যদি জিনিসগুলো দেখি, 1909 সালে এসেছিল মর্লে মিন্টো শাসন সংস্কার। মর্লে কে ছিল? মর্লে ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব, এবং মিন্টো ছিল হচ্ছে ভাইসরয়। তারপরে ঠিক 10 বছর পরে আরও একটা অ্যাক্ট আসে, যেটা হচ্ছে দেখো সেম ভারত শাসন আইন 1919, বা আরও একটা ফেমাসলি বলা হয় মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার। ঠিক একই রকমভাবে মন্টেগু ছিল হচ্ছে ভারত সচিব এবং চেমসফোর্ড ছিল হচ্ছে ভাইসরয়। ঠিক আছে, এই যে আইনটা আনা হলো এর মাধ্যমে আরও কি করা হলো দেখো, ভারতের যে কেন্দ্রীয় আইনসভা সেটাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হলো। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আমাদের যে কেন্দ্রীয় আইনসভা আছে সেটাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। এবং নামগুলো দেখো, দেখো একটা হচ্ছে নিম্নকক্ষ অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটাকে বর্তমানে আমরা আমাদের স্বাধীন ভারতবর্ষে বলে থাকি লোকসভা। আরেকটা হচ্ছে উচ্চকক্ষ বা রাজ্য পরিষদ বা কাউন্সিল অফ স্টেটস, যেটাকে আমরা এখন বলে থাকি কি রাজ্যসভা। এই স্ট্রাকচারও কিন্তু ব্রিটিশদের সময় থেকেই তৈরি করা। ঠিক আছে, এবং ভারত সচিবদের সদস্য সংখ্যা 8 থেকে বাড়িয়ে 12-র মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এবং লন্ডনে ভারতের হাই কমিশনার নামে একটা নতুন পদ সৃষ্টি করা হয়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো এরকমভাবে আসবে যে কোন অ্যাক্টের মাধ্যমে বা কোন আইনের মাধ্যমে ভারতের হাই কমিশনার নামে একটা নতুন পদ সৃষ্টি করা হয়েছিল, এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসবে। নেক্সট আমরা চলে আসি, এই যে 1919-এর ভারত শাসন আইনটা আসলো, এটা আসলো হচ্ছে একদম প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ঠিক পরপর সময় এই একটা আনা হয়েছিল। ঠিক আছে, এই যে একটা আনা হলো 1919, তো এটাও ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা প্রপারলি কাজ করছে কিনা সেটা দেখার জন্য একটা কমিশন তৈরি করা হবে। এই কমিশনটার নাম হচ্ছে 1927 সালে যেটা তৈরি হয়েছিল সেটার নাম হচ্ছে সাইমন কমিশন। সাইমন কমিশন কি দেখবে যে 1919 সালের যে আইনটা আনা হয়েছিল সেটা আদৌ ঠিকঠাকভাবে কাজ করছে নাকি কিছু চেঞ্জেস আনার প্রয়োজন আছে। তো যেই মুহূর্তে সাইমন কমিশন তৈরি করা হলো, ভারতীয়রা এর বিরোধিতা করতে শুরু করলো, কারণ এটা ভারতের আইন কীরকম হবে না হবে সেই বিষয়ক একটা কমিশন তৈরি করা হচ্ছে। কিন্তু এই সাইমন কমিশনের মধ্যে কোনো রকম কোনো ইন্ডিয়ান মেম্বার রাখলো না। ইন্ডিয়ানরা গেল খোঁজে, ইন্ডিয়ানরা বললো আমরা আমাদের সংবিধানের ড্রাফট বা খসড়া নিজেরাই প্রস্তুত করতে পারি। সেই বেসিসে 1928 সালে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসলো, তখন ভারতের লোকেরা মিলে অর্থাৎ ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বাররা মিলে নিয়ে আসলো নেহেরু রিপোর্ট। মতিলাল নেহেরুর নাম অনুসারে নিয়ে আসা হলো নেহেরু রিপোর্ট। ঠিক আছে, মতিলাল নেহেরুর নাম অনুসারে নিয়ে আসা হলো নেহেরু রিপোর্ট, এবং সরকারকে টাইম দেওয়া হলো মোটামুটি ধরে রাখো 1 বছর মতন। বললো এর মধ্যে এই নেহেরু রিপোর্টটা যদি তোমরা অ্যাকসেপ্ট করে নাও তাহলে আমরা আর আন্দোলন করব না। কিন্তু ব্রিটিশ সরকার এই নেহেরু রিপোর্টকে মানতে চাইলো না। তো 1929 সাল আসতে আসতে ব্রিটিশ সরকার বলল যে ঠিক আছে, নেহেরু রিপোর্ট তো তৈরি হয়েছে, সাইমন কমিশনের রিপোর্ট এখনো তৈরি হয়নি, তো সাইমন কমিশনের রিপোর্টটা বানা। এই সাইমন কমিশন রিপোর্ট দেবে 1930 সালে। এবার ভারতীয়দের খুশি রাখার জন্য ওরা বলল ঠিক আছে, তাহলে নেহেরু রিপোর্টটাকেও আনা হোক, সাইমন কমিশনের রিপোর্টটাকেও আনা হোক। এই দুটো রিপোর্ট আমরা আলোচনা করে দেখি যে কোনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কোনটাকে আমরা বর্জন করতে পারি, বা কোনটা থেকে কোন জিনিসটা নেওয়া যায়, কোনটা থেকে কোন জিনিসটা বর্জন করা যায়। এই বেসিসে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক হলো 1930, 1931 এবং 1932 সালে। এই 3টে বছর 3টে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক করা হলো। এই 3টে গোল টেবিল বৈঠকের যে আলোচনাগুলো হলো সেগুলো লিপিবদ্ধ করা হলো একটা আইনের মধ্যে। সেই আইনের নাম হচ্ছে কি 1935 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। এটা হলো ব্রিটিশদের তৈরি করা সবচেয়ে ডিটেলড একটা ডকুমেন্ট। ভারতের শাসন ব্যবস্থার সবচেয়ে ডিটেল ডকুমেন্ট হচ্ছে এই 1935 সালের ভারত শাসন আইন। এই আইন অনুসারে কি হয় দেখো, কেন্দ্র এবং প্রদেশের মধ্যে 3টি তালিকায় ক্ষমতা বন্টন করা হয়েছিল। যেমন কেন্দ্রীয় তালিকা যার বিষয়ে ডিসিশন নেবে, কেন্দ্রীয় তালিকা মানে ধরো আর্মি, ঠিক আছে, আর্মি দিয়ে কোনো ডিসিশন নিতে হবে, কে নেবে? শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, সেখানে স্টেট গভর্নমেন্টের বলার কোনো অধিকার নেই। সেরকম টাইপের একটা স্ট্রাকচার, অর্থাৎ একটা কেন্দ্রীয় তালিকা এবং একটা প্রাদেশিক তালিকা, মানে কিছু ডিসিশন থাকবে যেগুলো শুধু রাজ্যই নেবে। যেমন ধরো শিক্ষা এই সময় ছিল শুধুমাত্র রাজ্যের হাতে, তো রাজ্যই ডিসিশন নেবে শিক্ষা কীরকমভাবে হবে না হবে। আর লাস্ট ছিল হচ্ছে সমাবর্তী তালিকা। ঠিক আছে, সমাবর্তী তালিকায় কি হতো,
বেশিরভাগ জিনিসের উপরেই হয়তো স্টেট গভর্নমেন্ট ডিসিশন নিত, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিসের উপর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নিতে বাধ্য হয় সেগুলোর উপর সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নেবে। এরকম একটা স্ট্রাকচার ওরা বানিয়ে দিয়ে যায়। এই সেম স্ট্রাকচার কিন্তু আমরা পরবর্তীকালেও গ্রহণ করেছি, যেটাকে আমরা বলে থাকি ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এই তালিকা বর্তমান ভারতবর্ষে এখনও কিন্তু আছে। নেক্সট, প্রথম যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়েছিল কিন্তু এই সেম অ্যাক্টের মাধ্যমেই, অর্থাৎ 1937 সালে 1935 সালের অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হলো ফেডারেল কোর্ট বা সেই সময়কার সবচেয়ে হাইয়েস্ট কোর্ট। ওকে, তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে কিভাবে আইনের পরিবর্তন এনেছিল এবং ধীরে ধীরে ধাপে ধাপে কিভাবে আমাদের দেশের বর্তমান যে স্ট্রাকচার, বর্তমান যে পার্লামেন্টের স্ট্রাকচার, বর্তমান যে আইনের স্ট্রাকচার, সেটা কিভাবে ধীরে ধীরে তৈরি হয়েছে। এরপরে ব্রিটিশ সরকার আর একটাই আইন পাশ করেছিল, সেটা হচ্ছে 1947 সালে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতের স্বাধীনতা সংক্রান্ত আইন। 1947 সালে যখন ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হলো তখন এই আইন আনা হয়েছিল, ঠিক আছে। এবং এই আইনের মাধ্যমে কি করা হয়েছিল, ফার্স্ট অফ অল স্বাধীনতা দেওয়া হয়েছিল শুধুমাত্র ভারতবর্ষকে নয়, ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশকে স্বাধীনতা দেওয়া হয়েছিল এই 1947 সালের আইনের মাধ্যমে, ঠিক আছে। এরপর আমরা দেখব কি, যে এই যে ভারতবর্ষে যে গণপরিষদ গঠন করা হলো, গণপরিষদ জিনিসটা কি? গণপরিষদ মানে সাধারণ বেশ কিছু লোকজন পার্টিসিপেট করবে, তারা মিলে ডিসাইড করবে যে ভারতের সংবিধান কিরকম টাইপের হবে, ভারতের সংবিধান কিরকম ধরনের হবে সেটা ডিসাইড করবে কি এই গণপরিষদ। এবার এই গণপরিষদ কিভাবে তৈরি হলো, এই গণপরিষদের কি কি কমিটি ছিল, এই গণপরিষদের মেইন ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো যেগুলো থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন আসে, সেগুলো আমরা টোটালটা আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই জায়গাটা আগে এক্সপ্লেন করব, দেন আমরা নেক্সট ভিডিওতে মুভ করব। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।